Assalamu alaikum to all of you and welcome to my channel. Let's ready for NEET with NCERT. আজকে আমরা বায়োলজি চ্যাপ্টার 18 বডি ফ্লুইডস অ্যান্ড সার্কুলেশন পড়ব। So let's start. You have learned that all living cells have to be provided with nutrients, oxygen and other essential substances. তাহলে প্রত্যেকটা লিভিং সেলস তাদের নিউট্রিয়েন্টস লাগবে, অক্সিজেন লাগবে এবং আদার এসেন্সিয়াল সাবস্টেন্স এগুলো লাগবেই। Also, the worst and harmful substances produced have to be removed continuously for healthy functioning of tissues. টিস্যুকে তার হেলদি ফাংশনকে প্রোভাইড করার জন্য যেগুলো হার্মফুল সাবস্টেন্স সেলগুলো প্রডিউস করে সেগুলোকেও আউট অফ দ্য বডি, আউট অফ দ্য সেল সেগুলোকে বাইরে বের করে দিতে হবে। So it is therefore essential to have efficient mechanism. এই জন্য একটা এফিসিয়েন্ট মেকানিজম দরকার ফর দ্য মুভমেন্ট অফ দিস সাবস্টেন্সেস টু দ্য সেলস অ্যান্ড ফ্রম দ্য সেলস। সেই জন্য সেলের ভিতরে এই সাবস্টেন্সগুলো যেমন অক্সিজেন, নিউট্রিয়েন্টস এগুলোকে নিয়ে যাওয়ার জন্য এবং ওয়াস্ট মেটেরিয়ালগুলোকে সেল থেকে নিয়ে আসার জন্য একটা এফিসিয়েন্ট মেকানিজম দরকার। Different groups of animals have evolved different methods for this transport. তো ডিফারেন্ট গ্রুপ অফ অ্যানিমালস ডিফারেন্ট মেকানিজমকে ফলো করে এবং তারা বিভিন্ন ডিফারেন্টলি তারা ইভলভ হয়েছে। সো তারপরে একটা লাইন আমরা পাবো যেটা খুব ইম্পর্টেন্ট। সিম্পল অর্গানিজমস লাইক স্পঞ্জেস সিলিন্ডারেটস সার্কুলেট ওয়াটার from their surroundings through their body cavities to facilitate the cells to exchange these substances. So আমরা জানি স্পঞ্জদের ক্ষেত্রে কি থাকে, ওয়াটার ক্যানাল সিস্টেম। আর যারা সিলিন্ডারেটস অর নিডারিয়ান্স এদের ক্ষেত্রে কি থাকে, এদের ক্ষেত্রে যেটা থাকে সেটা হচ্ছে ওয়াটার ভাস্কুলার সিস্টেম। তো স্পঞ্জ মেনলি স্পঞ্জিল্লা, সাইকন এরা কি করে সারাউন্ডিংস থেকে ওয়াটার ক্যানাল সিস্টেম, ওদের অস্টিয়া থাকে, অস্কিউলাম থাকে, এর মাধ্যমে তারা কী করে ওয়াটারকে নেয় এবং তারা আবার ওয়াস্ট মেটেরিয়ালগুলোকে বাইরে বের করে দেয়। তারপরে যারা সিলিন্ডারেটস অর নিউট্রিয়েন্টস রয়েছে, অ্যাডামসিয়া, হাইড্রা, এরা কি করবে, এরাও ওদের ওই ওয়াটার ভাস্কুলার সিস্টেমের মাধ্যমে এই কাজগুলো করে থাকে। More complex organisms use special fluids within their bodies to transport such materials. So blood is the most commonly used body fluids by most of the higher organisms including humans for this purpose. So blood we all know. Another fluid, lymph also helps in transport of certain substances. So lymph আমরা পড়বো, লিম্ফটাও কিছু সাবস্টেন্সকে তারা ফ্লো করে। ইন দিস চ্যাপ্টার ইউ উইল লার্ন অ্যাবাউট দ্য কম্পোজিশন অ্যান্ড প্রপার্টিজ অফ ব্লাড, lymph also called tissue fluid, and the mechanism of circulation of the blood is explained herein. So তারপরে চলো। So blood is a special connective tissue. আমরা যখন স্ট্রাকচারাল অর্গানাইজেশন অফ অ্যানিমালস পড়েছিলাম, সেখানে পড়েছিলাম ব্লাড হচ্ছে একটা স্পেশাল কানেকটিভ টিস্যু কনসিস্টিং অফ কী থাকে, এদের ফ্লুইড ম্যাট্রিক্স থাকে, প্লাজমা থাকে, আর কি থাকে, কিছু ফর্মড এলিমেন্টস থাকে। ওকে, সো লেটস উইথ প্লাজমা ইজ এ স্ট্র কালার্ড ভিসকাস ফ্লুইড কনস্টিটিউটিং নিয়ারলি 55% অফ দ্য ব্লাড। তাহলে প্লাজমার কালার হচ্ছে স্ট্র কালার্ড হবে এবং এটা ভিসকাস ফ্লুইড হবে। আর প্লাজমার টোটাল ব্লাডের 55% হচ্ছে প্লাজমা। আর এই প্লাজমার মধ্যে 90% অফ দ্য প্লাজমা ইজ ওয়াটার। আর 6 to 8% অফ ইট হচ্ছে কি প্রোটিন কন্ট্রিবিউট 6 to 8% অফ ইট। ফাইব্রিনোজেন, গ্লোবিউলিনস, অ্যালবুমিনস আর মেজর প্রোটিনস। সো ফাইব্রিনোজেন থাকে, গ্লোবিউলিন থাকে, অ্যালবুমিনস থাকে, মেজর প্রোটিনস। এবারে এদের আমরা কাজ পড়ব। ফাইব্রিনোজেন্স নিডেড ফর কিসের জন্য, ফাইব্রিনোজেন্স নিডেড ফর ক্লটিং অর কোয়াগুলেশন অফ ব্লাড। তাহলে ফাইব্রিনোজেনকে ক্লটিংয়ের জন্য ব্লাড ক্লটিংয়ে ব্যবহৃত হয়। ফাইব্রিনোজেন্স একটা যে ব্লাড ক্লটিংয়ের ফ্যাক্টর থাকে, 12টা যে ফ্যাক্টর থাকে তার মধ্যে ফাইব্রিনোজেন সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট। ফাইব্রিনোজেন্স নিডেড ফর ক্লটিং অর কোয়াগুলেশনের জন্য এটা ব্যবহার করা হয়। গ্লোবিউলিনস
Globulins primarily are involved in ডিফেন্স মেকানিজমে গ্লোবিলিন ব্যবহৃত হয়। গ্লোবিলিন তোমার এটার ভাগ আছে, আলফা গ্লোবিলিন, বিটা গ্লোবিলিন, গামা গ্লোবিলিন। মেনলি গামা গ্লোবিলিনগুলো অ্যান্টিবডি ফর্মেশন করে এবং বডি ডিফেন্সে সাহায্য করে অফ দ্য বডি। অ্যান্ড অ্যালবুমিনস হেল্প ইন অসমোটিক ব্যালেন্স। অ্যালবুমিন এর কাজ কি? অসমোটিক ব্যালেন্স, ওয়াটারের মানে অসমোটিক ব্যালেন্সটাকে নিয়ন্ত্রণ করে কি? অ্যালবুমিন। সো এখানে আমরা ফাইব্রিনোজেন পড়লাম, ক্লটিংয়ে সাহায্য করে। গ্লোবিউলিনস কী করে? গ্লোবিউলিন ডিফেন্স মেকানিজম করে, মেনলি গামা গ্লোবিউলিনস যেগুলো রয়েছে। অ্যালবুমিনস কী করে? অসমোটিক ব্যালেন্সকে নিয়ন্ত্রণ করে। ওকে, প্লাজমা অলসো কন্টেন স্মল অ্যামাউন্টস অফ মিনারেলস, সোডিয়াম, ক্যালসিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+, বাইকার্বনেট অ্যান্ড ক্লোরিন মাইনাস। কিছু মিনারেলসও থাকে। ইট ইজ গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, লিপিডস আর অলসো প্রেজেন্ট ইন দ্য প্লাজমা অ্যাজ দে আর অলওয়েজ ইন ট্রানজিট ইন দ্য বডি। যেহেতু আমাদের গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, লিপিডস এগুলো থাকবে, আমরা যে খাবার খাই ডাইজেশনের মাধ্যমে তো এগুলো আলটিমেটলি আসবেই। সো এগুলো ব্লাডেই আলটিমেটলি যায়। সো গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, লিপিডস এগুলো থাকবেই। Okay, factors for coagulation or clotting of blood are also present in the plasma in an inactive form. So যারা coagulating factor, আমরা যখন পড়বো coagulationটা ডিটেলসে তখন থাকবে, তাহলে factors for coagulation যারা, তারা ইনঅ্যাক্টিভ ফর্মে কী থাকে? ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে। খেয়াল করতে হবে, ইনঅ্যাক্টিভ ফর্মে তারা প্লাজমার মধ্যে প্রেজেন্ট থাকে। আর একটা লাস্ট ইম্পর্টেন্ট লাইন, প্লাজমা উইদাউট ক্লটিং ফ্যাক্টরস ইজ কল্ড সিরাম। তাহলে যখন প্লাজমার মধ্যে ক্লটিং ফ্যাক্টরগুলো থাকবে না, সেই প্লাজমাটাকে আমরা কি বলবো? সিরাম বলবো, সিরাম। প্লাজমা উইদাউট ক্লটিং ফ্যাক্টর ইজ কল্ড সিরাম। নেক্সট, ফর্মড এলিমেন্টসের মধ্যে আমরা পাবো কি? ফর্মড এলিমেন্টসের মধ্যে মেনলি আমরা পাবো 3 ধরনের। একটা পাবো এরিথ্রোসাইটস বা যেটাকে আমরা আরবিসি বলি, রেড ব্লাড কর্পাসেলস, আর ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড কর্পাসেলস ও লিউকোসাইট, আর একটা পাবো আমরা প্লেটলেটস। ওকে, এর মধ্যে একটা জিনিস বলে রাখি যে আরবিসি আর ডাব্লিউবিসি হচ্ছে এরা সেল, বাট প্লেটলেটস নট সেল। প্লেটলেটস হচ্ছে সেল ফ্র্যাগমেন্টস, এরা সেল নয়। প্লেটলেটস সেলের মধ্যে পড়বে না, প্লেটলেটস হচ্ছে সেল fragments. Okay, পরে পড়বো। আর তাহলে erythrocytes, leukocytes and platelets are collectively called formed elements, and they constitute nearly 55% of the blood. 45% of the blood কি হলো তাহলে? এরা ফর্মড এলিমেন্টস হচ্ছে 45%, আর 55% কারা ছিল? 55% ছিল ওয়াটার। ওকে, এবার এরিথ্রোসাইটস। আমরা আরবিসি শুরু করি। আরবিসি শুরু করার আগে আমরা যেটা আরবিসি সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট কথা বলে নিই। এখানে আছে অবশ্যই আরবিসিদের নিউক্লিয়াস থাকে না, আরবিসির মধ্যে নিউক্লিয়াস থাকে না। এরা মেনলি যারা ম্যামালসদের ক্ষেত্রে আরবিসিটা কনকেভ হয়। ওকে, আর এটা কিছু যেমন ক্যামেল, উটদের ক্ষেত্রে এটা আবার ওভাল শেপেড হয়। মেনলি এটা বাইকনকেভ হয়। ওকে, আরবিসির মধ্যে কি থাকে না? ম্যাচিউর আরবিসি, যেটাকে এরিথ্রোসাইটস বলা হয়, তাদের কথা বলছি। তাদের ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়া থাকে না, গলগি বডিজ থাকে না। তাদের অন্যতম যারা অন্যতম মেন যে অর্গানেলেসগুলো রয়েছে, এগুলো আরবিসির মধ্যে থাকে না। এবার একটা জিনিস, আরবিসির মধ্যে মাইটোকন্ড্রিয়া থাকে না। মাইটোকন্ড্রিয়া না থাকার কারণে এরা কি করে? আমরা আরবিসির কাজ যখন পড়বো তখন পড়বো, আরবিসি অক্সিজেনকে ক্যারি করে, কার্বন ডাইঅক্সাইডকে ক্যারি করে। সো আরবিসি যখন অক্সিজেনকে ক্যারি করবে, যদি এর মধ্যে মাইটোকন্ড্রিয়া থাকতো, তাহলে সে কী করতো? অক্সিজেনটাকে ব্যবহার করে অক্সিজেনের সেলুলার রেসপিরেশন করতে পারতো। তার গ্লাইকোলাইসিস, ইটিএস, ক্রিবস সাইকেল এগুলো হতো। বাট যেহেতু মাইটোকন্ড্রিয়া নেই, সো অক্সিজেনকে সহজে ক্যারি করতে পারে, অক্সিজেনকে ইউজ করে না। ওকে, চলো শুরু করা যাক আরবিসি। এরিথ্রোসাইটস অর রেড ব্লাড কর্পাসেলস আর মোস্ট অ্যাবান্ডেন্ট অফ অল সেলস ইন ব্লাডের মধ্যে সব থেকে মোস্ট অ্যাবান্ডেন্ট হচ্ছে এরিথ্রোসাইটস, আর আরবিসি হচ্ছে মোস্ট অ্যাবান্ডেন্ট। অ্যান্ড এ হেলদি অ্যাডাল্ট ম্যান হ্যাজ on an average কত 5 millions to 5.5 millions of RBCs per millimeter cube of blood। তাহলে 1 মিলিমিটার কিউব ব্লাডের মধ্যে আরবিসি কত থাকে? 1 মিলিমিটার কিউব ব্লাডের মধ্যে একটা যদি হেলদি পারসন হয়, তাহলে 5 থেকে 5.5 মিলিয়নস আরবিসি থাকে। আরবিসি কোথায় তৈরি হয়? আরবিসি আর ফর্মড ইন রেড বোন ম্যারো, হাড়ের ভেতরে থাকে। মেনলি হাড়ের ভেতরে থাকে রেড বোন ম্যারো ইন অ্যাডাল্টস অবস্থায় আরবিসি কোথায় তৈরি হয়? তাহলে অ্যাডাল্টস অবস্থায় আরবিসি রেড বোন ম্যারোতে থেকে তৈরি হয়। ওকে, আচ্ছা, তারপরে তাহলে এটা আরবিসিটা অ্যাডাল্ট অবস্থায়
রেড বোন ম্যারো থেকে তৈরি হলো। আর আরবিসি আর ডিভয়েড অফ নিউক্লিয়াস, এটা বলে দিলাম যে আরবিসির মধ্যে নিউক্লিয়াস থাকে না, ডিভয়েড অফ নিউক্লিয়াস হয় ইন মোস্ট অফ দ্য ম্যামালসের ক্ষেত্রে, এবং এটা বাই কনকেভ শেপেড হয়। দে হ্যাভ এ রেড কালার্ড আয়রন কন্টেইনিং কমপ্লেক্স প্রোটিন, যেটাকে আমরা হিমোগ্লোবিন বলি, হিমোগ্লোবিন থাকে এর মধ্যে। হেন্স এদের কালারটা এবং এদের নেমটা আরবিসি রেড ব্লাড কর্পাসেল, এটা হওয়ার কারণ হচ্ছে হিমোগ্লোবিন, নেমটাও হিমোগ্লোবিন যেহেতু, সেই জন্য এটাকে আরবিসি রেড ব্লাড কর্পাসেল বলা হয়। এই হেলদি ইন্ডিভিজুয়ালস, একটা হেলদি ইন্ডিভিজুয়ালসের ক্ষেত্রে 12 থেকে, এই ইন্ডিভিজুয়ালস হ্যাজ 12 to 16 গ্রামস অফ হিমোগ্লোবিন ইন এভরি 100 মিলিলিটার অফ ব্লাড। তাহলে 100 মিলিলিটার ব্লাডের মধ্যে 12 থেকে 16 গ্রাম হিমোগ্লোবিন থাকে। খেয়াল রাখতে হবে ইনফরমেশন, সবগুলো কোয়েশ্চেন এক একটা। তাহলে 12 থেকে 16 গ্রাম হিমোগ্লোবিন থাকে 100 মিলিলিটার অফ ব্লাডের মধ্যে, যদি সে হেলদি ইন্ডিভিজুয়ালস হয়। দিস মলিকিউলস প্লে এ সিগনিফিক্যান্ট রোল ইন ট্রান্সপোর্ট অফ রেসপিরেটরি গ্যাসেস, একটু আগে বললাম অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড রেসপিরেটরি গ্যাসকে এরা ক্যারি করে। তাহলে ট্রান্সপোর্ট অফ রেসপিরেটরি গ্যাস কাজ। আরবিসি হ্যাভ অ্যান অ্যাভারেজ অফ লাইফ স্প্যান কত, এরা 120 দিন বাঁচে। আফটার হুইচ দে ডেস্ট্রয়েড, এবং 120 দিন পরে এরা ডেস্ট্রয় হয়ে যায়, এবং কোথায় যায়, ইন দ্য স্প্লিনের মধ্যে। সেই জন্য স্প্লিনকে বলা হয় গ্রেভিয়ার্ড অফ আরবিসিস, আরবিসির কবরস্থান বলা হয়, গ্রেভিয়ার্ড বলা হয় কাকে, স্প্লিনকে, যেহেতু ওরা ওখানে গিয়ে মারা যায়। ওকে, তারপরে পেজে চলো, লিউকোসাইটস। এবার আমরা পড়বো ডাব্লিউবিসি হোয়াইট ব্লাড সেলস। শুরু করার আগে আমি ইন্ট্রোডাকশনে বলছি যে আরবিসি যারা, ডাব্লিউবিসি যারা রয়েছে, হোয়াইট ব্লাড কর্পাসেলস, এরা একটা ওভারভিউ আমরা দেখে নিচ্ছি। প্রথমে কিছু কথা, এদের নিউক্লিয়াস থাকে, এদের হিমোগ্লোবিন থাকে না, সেজন্য এরা কালার্ড হয় না। ওকে, কিন্তু আরবিসিদের ক্ষেত্রে হিমোগ্লোবিন ছিল, কালার ছিল, আর এদের ক্ষেত্রে কোনো হিমোগ্লোবিন থাকে না, কোনো রঞ্জক পদার্থ থাকে না, তো এরা কালার্ড হয় না। আরবিসি মেনলি দু ধরনের হয়, একটা হচ্ছে গ্র্যানুলোসাইটস আর অ্যাগ্রানুলোসাইটস। গ্র্যানুলোসাইটসের মধ্যে আমরা পাবো গ্র্যানুলোসাইটস তিন ধরনের গ্র্যানুলোসাইটস রয়েছে, মনে রাখবে। মিস্টারের আরটাকে গ্র্যানু ভাবতে পারো, আর জিআরে গ্র্যানু, আর মিস্টারের আরে হচ্ছে গ্র্যানু। মিস্টার বেন, বি ফর বেসোফিল, ই ফর ইওসিনোফিল, এন ফর নিউট্রোফিলস। তো গ্র্যানুলোসাইট তিন প্রকার, মিস্টার বেন। নেক্সট, ল্যাম, LAM, ল্যাম হিসেবে মনে রাখতে পারো, ল্যাম। অ্যাগ্রানুলোসাইটস কারা, এল ফর লিম্ফোসাইটস, এ ফর অ্যাগ্রানুলোসাইটস, আর এম ফর মোনোসাইটস। তাহলে আর ডাব্লিউবিসি মেনলি দুই ধরনের হয়, গ্র্যানুলোসাইটস আর অ্যাগ্রানুলোসাইটস। আর গ্র্যানুলোসাইটসের মধ্যে তাহলে নিউট্রোফিল, বেসোফিল, ইওসিনোফিল, নিউট্রোফিল পেলাম, আর এদের মধ্যে লিম্ফোসাইট, মোনোসাইট পেলাম। এবার এদের ডিটেলসে পড়ি। আচ্ছা, লিউকোসাইটস আর also known as white blood cells, as they are colorless হয় due to lack of hemoglobin. They are nucleated, এদের নিউক্লিয়াস থাকে, and are relatively lesser in number, which averages কত, এদের 6000 থেকে 8000 মিলিমিটার অফ পার মিলিমিটার কিউব অফ ব্লাড। তাহলে এদের মাত্র কত, 6000 থেকে 8000 পার মিলিমিটার, 1 মিলিমিটার ব্লাডের মধ্যে 6000 থেকে 8000 থাকে। আর যেখানে আরবিসি ছিল 5 to 5.5 মিলিয়নস, অনেক কম। তাহলে এখানে লিউকোসাইটসগুলো জেনারেলি শর্ট লিভেড হয়, এরা বেশি দিন বাঁচে না, এরা জেনারেলি শর্ট লিভেড হয়। আর কি হয়, এরা শর্ট লিভেড হয় জেনারেলি। তাহলে এদের অ্যাভারেজ লাইফ স্প্যান তো আমরা দেখেই নিলাম। আর এদের জেনারেলি শর্ট লিভেড হয় এরা। আর উই হ্যাভ টু মেন ক্যাটাগরিজ অফ ডাব্লিউবিসিস ইন এ, বলেই দিলাম গ্র্যানুলোসাইটস আর অ্যাগ্রানুলোসাইটসের ক্ষেত্রে নিউট্রোফিলস, ইওসিনোফিলস অ্যান্ড বেসোফিলস আর ডিফারেন্ট টাইপস অফ গ্র্যানুলোসাইটস, while the lymphocytes and monocytes are the agranulocytes, সেটাও বলে দিয়েছি। নিউট্রোফিলস are the most abundant cells. আচ্ছা, তাহলে এবার একটা পড়ছি। তাহলে সব থেকে বেশি থাকে ডাব্লিউবিসির মধ্যে, সব থেকে বেশি থাকে যারা নিউট্রোফিলস রয়েছে। নিউট্রোফিলস কত থাকে, 60 to 65% নিউট্রোফিল থাকে অফ দ্য টোটাল। আর ডাব্লিউবিসির মধ্যে 60 to 65% হচ্ছে নিউট্রোফিল। অ্যান্ড বেসোফিল কত থাকে, বেসোফিল সব থেকে কম থাকে, 0.5 থেকে 1%, হাফ থেকে 1%, জাস্ট লিস্ট অ্যামাউন্ট থাকে বেসোফিল, আর সব থেকে বেশি থাকে নিউট্রোফিল অ্যামাং দেম। নিউট্রোফিলস অ্যান্ড মোনোসাইটস আর ফেগোসাইটিক ইন নেচার। এখানে আমি নিচে দেখে রেখেছি, দেখো নিউট্রোফিলস আর মোনোসাইট পাশাপাশি লেখা আছে। এরা ফেগোসাইটিক সেল হবে এরা।
নিউট্রোফিলস আর মনোসাইট এরা ফ্যাগোসাইটিক হয়। এরা তাহলে ফরেজিন পার্টিকেলগুলোকে এনগালফিং করে নেই, যেগুলো ফরেজিং নিউট্রোফিল মেনলি ডাব্লিউবিসি কী করে, ডিফেন্সে সাহায্য করে। যারা মাইক্রোবস আসে আমাদের দেহের ক্ষতি করার জন্য, তাদেরকে এরা এনগালফিং করে, তাদেরকে কী বলবো, হাইড্রোলাইটিক এনজাইমের মাধ্যমে তাদেরকে নষ্ট করে দেয়। তাহলে নিউট্রোফিল আর মনোসাইট হচ্ছে কি, এরা ফ্যাগোসাইটিক সেল হয়। মনোসাইট কত পার্সেন্ট থাকে, মনোসাইট থাকে 6 to 8% মনোসাইট থাকে। আচ্ছা, অ্যান্ড ডিস্ট্রয় ফরেজিন অর্গানিজমস এন্টারিং দ্য বডি। বেসোফিল কী করে, বেসোফিলটা খুব ইম্পর্টেন্ট। বেসোফিল সিক্রেটস তিনটে জিনিস ক্ষরণ করে। একটা হচ্ছে হিস্টামিন, সেরোটোনিন, হেপারিন। মনে রাখবে, বাহ সহি হ্যাঁ, বা ফর বেসোফিল, সে ফর সেরোটোনিন, হি ফর হিস্টামিন, হে ফর হেপারিন। বাহ সহি হ্যাঁ, ওকে। বেসোফিল এবার একে তিনটে কাজ হচ্ছে। হিস্টামিনের কাজ কি, হিস্টামিন অ্যান্টি অ্যালার্জিক সাবস্টেন্স হিসাবে কাজ করে। হেপারিন অ্যান্টি কোঅ্যাগুলেশনে সাহায্য করে, অ্যান্টি কোঅ্যাগুলেটরি কাজ হচ্ছে হেপারিনের। আর যারা সেরোটোনিন রয়েছে, সেরোটোনিনের কাজ হচ্ছে তোমার, এরা মেনলি নিউরো ট্রান্সমিটার হিসেবে কাজ করে। আর তার সঙ্গে সঙ্গে এরা ভেসোকনস্ট্রিক্টর, অর্থাৎ রক্তবাহকে তারা সংকোচনে সাহায্য করে। কে, সেরোটোনিন, মনে রাখবে। ওকে, এখানে তারপরে রয়েছে যে অ্যান্ড আর ইনভলভ ইন ইনফ্লামেটরি রিয়াকশন। তাহলে বেসোফিল সিক্রেট এই যে এগুলো বেসোফিল আবার ইনফ্লামেটরি রিয়াকশনেও সাহায্য করে এরা। ওকে, ইওসিনোফিলটা পরে পড়বো, তার আগে আমরা ছবিগুলো দেখেছি। আরবিসির ছবি এখানে আমরা দেখতে পাচ্ছি, প্লেটলেটস দেখতে পাচ্ছি। প্লেটলেটস আর নট সেল, এরা সেল ফ্র্যাগমেন্টস, পরের পেজে আমরা পড়বো। আর যারা রয়েছে ইওসিনোফিল 2 থেকে 3% থাকে ইওসিনোফিল এরা অ্যাসিডোফিল বলা হয়। আচ্ছা, এদের ইওসিনোফিলের ক্ষেত্রে আরেকটা ইনফরমেশন যেটা মনে রাখার বিষয়, সেটা হচ্ছে এদের যেটা নিউক্লিয়াস হয় সেটা হেডফোন শেপেড হয়। হেডফোন শেপেড নিউক্লিয়াস হয়। বায়োলোপেড যদি নিউক্লিয়াস কোনো সময় কোশ্চেন আসে তাহলে হবে কি, ইওসিনোফিল। এটা এদের হেডফোন শেপেড নিউক্লিয়াস দেখা যায়। নেক্সট হচ্ছে এস শেপেড নিউক্লিয়াস দেখা যায় বেসোফিলদের ক্ষেত্রে। এরা লিস্ট অ্যামাউন্ট থাকে 1/2 থেকে 1%। তারপর নিউট্রোফিলের কথা বলি। নিউট্রোফিল সব থেকে মোস্ট অ্যাবান্ডেন্ট, সেটা বলে দিলাম। নিউট্রোফিলদের কত থাকে, 60 to 65% নিউট্রোফিল থাকে। নিউট্রোফিলদের যেটা নিউক্লিয়াস হয় সেটা মাল্টিলোপেড নিউক্লিয়াস হয়। ওকে, আর ফ্যাগোসাইটিক সেল তো বলাই হলো। মনোসাইটদের নিউক্লিয়াস যেটা হয় সেটা কিডনি শেপেড নিউক্লিয়াস দেখা যায়, অথবা বিন শেপেড নিউক্লিয়াস দেখা যায়। আর এরা মনোসাইটটা সব থেকে বড়ো হয়, লার্জেস্ট, সব থেকে বড়ো হয় মনোসাইট। ওকে, আর লিম্ফোসাইটের মধ্যে আমরা পাবো টি লিম্ফোস, পরে পড়ছি। টি লিম্ফোসাইট আর বি লিম্ফোসাইট, দু ধরনের লিম্ফোসাইট দেখা যায়। আর লিম্ফোসাইটের মধ্যে তোমার বি লিম্ফোসাইট আর টি লিম্ফোসাইটে 20 to 25% থাকে। ওকে, এবার আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে ইওসিনোফিল কত থাকে পড়ে নিলাম আমরা, 2 থেকে 3% থাকে। রেজিস্ট ইনফেকশন, এরা কি করে, ইনফেকশনকে রেজিস্ট করে। ইওসিনোফিল রেজিস্ট ইনফেকশন, এরা ইনফেকশনকে রেজিস্ট করে, রেজিস্ট ইনফেকশন। অ্যান্ড অলসো কী করে দেখি তারপরের পেজে, অ্যান্ড অলসো অ্যাসোসিয়েটেড উইথ অ্যালার্জিক রিয়াকশনগুলোকে এরা ক্যারি করে, অ্যালার্জিক রিয়াকশন এর অ্যাসোসিয়েট করে। ওকে, তারপরে লিম্ফোসাইটসের দিকে যাব। লিম্ফোসাইটস 20 to ওখানেই পড়লাম আমরা, 20 to 25% লিম্ফোসাইট, 20 to 25% লিম্ফোসাইট থাকে। আর অফ দ্য টু মেজর টাইপস অ্যান্ড বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, দু ধরনের ফর্ম দেখতে পেয়েছি। বি লিম্ফোসাইট অ্যান্ড টি লিম্ফোসাইটস আর রেসপন্সিবল ফর ইমিউন রেসপন্সেস অফ দ্য বডি। ইমিউনিটিকে এরা, বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট আমরা যখন পড়বো তখন দেখবো বি লিম্ফোসাইট এরা যেটা পড়বো রসভিত্তিক অনাক্রমতা আর কোষভিত্তিক অনাক্রমতা, এই দুটোকে নিয়ন্ত্রণ করে। এরা ইমিউন রেসপন্স অফ দ্য বডিকে নিয়ন্ত্রণ করে, কারা, লিম্ফোসাইট। এবার আমরা একদম আলটিমেটলি প্লেটলেটসে চলে আসলাম। প্লেটলেটস প্রথমে বলা আছে, প্লেটলেটস আর অলসো কল্ড, এদেরকে থ্রম্বোসাইটস বলা হয়। আর সেল ফ্র্যাগমেন্টস, নট সেল। তাহলে প্লেটলেটস আর নট সেল, এরা সেল ফ্র্যাগমেন্টস প্রডিউসড ফ্রম মেগা ক্যারিওটস, স্পেশাল সেল ইন দ্য বোন ম্যারোর মধ্যে থাকে একটা স্পেশাল সেল যেটাকে বলা হয় মেগা ক্যারিওটস, সেখান থেকে এরা প্রডিউসড হয়। ব্লাড নর্মালি কন্টেন 1.5 লাখ থেকে 3.5 লাখ প্লেটলেটস পার মিলিমিটার কিউ অফ ব্লাড। 1 মিলিমিটার কিউ ব্লাডের মধ্যে 1.5 লাখ থেকে 3.5 লাখ প্লেটলেটস থাকে। এরা সেল নয়, এরা সেল ফ্র্যাগমেন্টস। ওকে, প্লেটলেটস ক্যান রিলিজ এ ভ্যারাইটি অফ সাবস্টেন্সেস মোস্ট অফ হুইচ ইনভলভ ইন দ্য কোয়াগুলেশন অর ক্লটিং অফ ব্লাড। তাহলে প্লেটলেটস আমাদের যেটা কোয়াগুলেশন অফ ক্লটিং, কোনো জায়গায় যদি একটা কোনো একটা যে ট্রাউমা বা কোনো একটা যে ইনজুরি হয়, তাহলে সেই জায়গাটাতে এই প্লেটলেটসটা সক্রিয় হয়, সেটা আমরা পড়বো। তাহলে এই প্লেটলেটসটা কী করে, যে কোয়াগুলেশনের ফ্যাক্টরগুলোকে এরা করে। এই রেগুলেশন অফ
A reduction in their number can lead to clotting disorder which will lead to excessive loss of blood in the body. তাহলে বডির মধ্যে এক্সেসিভ ব্লাড লস হয়ে যাবে যদি প্লেটলেটস না থাকে কোনো জায়গায় ইনজুরি বা ট্রমা হলে। এবার একটা ওভারভিউ দেখে নিই আমরা। নিউট্রোফিল, লিওসিনোফিল এদের একটা পার্সেন্টেজ যদি এরকম কোনো সময় কোয়েশ্চেন এদের পার্সেন্টেজ যদি অ্যারেঞ্জ করে কোয়েশ্চেন আসে যে সব থেকে পার্সেন্ট অ্যাবান্ড্যান্ট থেকে সব থেকে লিস্ট অ্যাবান্ড্যান্ট পর্যন্ত তার সিরিজটা কী হবে ডাব্লিউবিসির। তাহলে ডাব্লিউবিসি সব থেকে বেশি থাকে কারা? নিউট্রোফিল থাকে 60 to 65%। তারপরে আমরা পাবো লিম্ফোসাইট NLMEB, এভাবে মনে রাখবে। লিম্ফোসাইট থাকে 20-25%, মনোসাইট থাকে 6 to 8%। আর ইওসিনোফিল থাকে কত? ইওসিনোফিল 3%, ইওসিনোফিল থাকে 2 থেকে 3% ইওসিনোফিল থাকে। আর আমাদের যেটা রয়েছে মনোসাইট বললাম। তারপরে সবথেকে কম থাকে বেসোফিল, 0.5 থেকে 1, মানে হাফ থেকে 1% থাকে বেসোফিল। ওকে, এবার ব্লাড গ্রুপস। এবার আমরা চলে যাবো ব্লাড গ্রুপস। আচ্ছা, ব্লাড গ্রুপস দু ধরনের হয়, একটা হচ্ছে ABO ব্লাড গ্রুপ আর একটা হচ্ছে RH ব্লাড গ্রুপ। আমরা এই দুটোই মেনলি পড়বো, আরও থাকতে পারে, কিন্তু ABO ব্লাড গ্রুপ। আচ্ছা, you know blood of human beings differ in certain aspects, though if appears to be similar. Various types of blood grouping has been done. Two blood groups, ABO blood group and RH, are widely used all over the world. So সেই দুটো সম্পর্কে আমরা পড়ব। নেক্সট, ব্লাড গ্রুপ। ABO ব্লাড গ্রুপিং। তাহলে ABO ব্লাড গ্রুপিং ইজ বেসড অন, ABO ব্লাড গ্রুপের কিসের ওপর বেস্ট করে ABO ব্লাড গ্রুপ করা হয় না? বেসড অন সারফেস অ্যান্টিজেন্স কি? কেমিক্যালস দ্যাট ক্যান ইন্ডিউস ইমিউন রেসপন্সকে যারা ইন্ডিউসড করে যে সকল কেমিক্যালস তাদেরকে বলা হয় অ্যান্টিজেন্স। এরা কোথায় থাকে তাহলে? সারফেস থাকে, সারফেস অন RBCs, নেমলি A and B. সো মেনলি আরবিসির আউটার সারফেস। আরবিসি কেমন একটা কল্পনা করো, আরবিসি হচ্ছে বাইকনকেভ শেপের, হিউম্যানের ক্ষেত্রে মেনলি ম্যামালসদের ক্ষেত্রে সেই বাইকনকেভ শেপের যেটা সারফেস আছে সেই সারফেসে অ্যান্টিজেন থাকে। দু ধরনের অ্যান্টিজেন, একটা অ্যান্টিজেন A আর একটা অ্যান্টিজেন B। সো সারফেসে থাকে অ্যান্টিজেন কি? কেমিক্যালস দ্যাট ইন্ডিউস ইমিউন রেসপন্সকে যারা ইন্ডিউস করে তাদেরকে বলা হয় অ্যান্টিজেন। আরবিসির যেটা সারফেস রয়েছে সেখানে থাকে দুই ধরনের অ্যান্টিজেন A, অ্যান্টিজেন B। সিমিলারলি দ্য প্লাজমা অফ ডিফারেন্ট ইন্ডিভিজুয়ালস কন্টেন্স টু ন্যাচারাল অ্যান্টিবডিজ কারা? তাহলে প্লাজমাতে থাকে অ্যান্টিবডি, ভিতরে প্লাজমাতে থাকে না, ভিতরে মানে কি? প্লাজমাতে, ব্লাডের যেটা প্লাজমা আমরা পড়ি যেখানে ভাসমান অবস্থায় থাকে বাইকনকেভড আরবিসি, ডাব্লিউবিসি, এগুলো সেই প্লাজমার মধ্যে থাকে অ্যান্টিবডি নাথিং বাট প্রোটিনস প্রডিউসড ইন রেসপন্স টু অ্যান্টিজেনের রেসপন্সে যে সকল প্রোটিনগুলো প্রডিউসড হয় তাদেরকে বলা হচ্ছে অ্যান্টিবডি। The distribution of the antigens and antibodies in the four groups of blood A, B, ABO. এবার এখানে দেখব, you probably know that during blood transfusion any blood cannot be used. যখন আমরা কাউকে রক্ত দান করি, ট্রান্সফিউশন করি, তখন আমরা যে কোনো ব্লাড গ্রুপকে আমরা সবার রক্ত দিতে পারবে না। The blood of a donor has to be carefully matched with the blood of the recipient before any blood transfusion to avoid severe problem of clumping or destruction of RBC. সেজন্য যখন কাউকে রক্ত দান করা হয় তার আগে আমাদের কি ব্লাড গ্রুপটাকে ম্যাচ করতে হয়। শুধু ব্লাড গ্রুপের ম্যাচ করলে হবে না, তারপরে আবার আমরা RH অ্যান্টিজেনটাকেও দেখি যে তার RH নেগেটিভ না পজিটিভ, সেটাও দেখতে হয়। তাহলে সেটা ম্যাচ করে তারপরে ব্লাড দেওয়া হয়। তাছাড়া রিয়াকশন হবে, যদি অন্য ব্লাড গ্রুপ হয়ে যায়, RH নেগেটিভ পজিটিভ হয়ে যায়, তো সেক্ষেত্রে অ্যান্টিবডি ফর্মেশন হয় এবং অ্যান্টিবডি রিয়াকশনের মাধ্যমে RBC ডিস্ট্রাকশন হয়ে যেতে পারে। দ্য ডোনার্স কম্প্যাটিবিলিটি ইজ শোন। তাহলে চলো এবার তারপরে আচ্ছা আর একটা জিনিস একটা জেনে নিই যে ইউনিভার্সাল আমরা পড়বো যখন পড়বো যারা ইউনিভার্সাল ডোনার। আচ্ছা চলো তারপরে পড়ি। এবার ব্লাড গ্রুপের ওভারভিউটা দেখে নিই। ব্লাড গ্রুপস অ্যান্ড ডোনার
কম্প্যাটিবিলিটি এবার দেখব। ব্লাড গ্রুপ এখানে দু ধরনের, তাহলে ব্লাড গ্রুপ হচ্ছে এ বি, এ বি আর ও। কাদের ক্ষেত্রে এ বি বলবো, কাদেরকে এ বলবো, কাদেরকে এ বি বলবো এবং ও বলবো সেটা আমরা দেখে নিই। ওকে, দেখো ব্লাড গ্রুপ যারা এ হবে তাদের তাদের ব্লাড গ্রুপ যারা এ হবে তাদের আরবিসির আউটার সারফেসে, তাদের আরবিসির আউটার সারফেসে যে অ্যান্টিজেনটা থাকবে তার নাম হচ্ছে এ অ্যান্টিজেন থাকবে। তাদের আরবিসির আউটার সারফেসে এ অ্যান্টিজেন থাকবে, আর তাদের প্লাজমাতে অ্যান্টি বি নামক অ্যান্টিবডি থাকবে। সো ভালো করে খেয়াল রাখবে, প্লাজমাতে থাকবে অ্যান্টি বি। এটা অ্যান্টি বিটা কি? অ্যান্টিবডিজ, এদের প্লাজমা থাকবে। আর তারপরে ডোনার্স গ্রুপ মানে এরা যাদের কাছ থেকে রক্ত নিতে পারবে। তাহলে এ যাদের ব্লাড গ্রুপ হবে তারা এর কাছ থেকে নিতে পারবে আর ও এর কাছ থেকে নিতে পারবে, এর কাছ থেকে আর ও এর কাছ থেকে রক্ত নিতে পারবে। যারা বি ব্লাড গ্রুপ হবে তাদের আরবিসির আউটার সারফেসে বি অ্যান্টিজেন থাকবে আর তাদের প্লাজমাতে অ্যান্টি এ অ্যান্টিবডি থাকবে, তারা বি এর কাছ থেকে নিতে পারবে, ও এর কাছ থেকে নিতে পারবে। যারা এ বি ব্লাড গ্রুপ হবে তাদের সারফেসে দু ধরনের অ্যান্টিজেনই থাকে, এ এবং বি দু ধরনের অ্যান্টিজেনই থাকে, বাট তাদের প্লাজমাতে কোনো অ্যান্টিবডি থাকে না। আর এরা এ বির কাছ থেকে রক্ত নিতে পারবে, এ এর কাছ থেকে নিতে পারবে, বি এর কাছ থেকে নিতে পারবে, ও এর কাছ থেকে নিতে পারবে, এরা সবার কাছ থেকে রক্ত নিতে পারবে। সেই জন্য এ বিকে বলা হয় ইউনিভার্সাল রেসিপিয়েন্ট। পড়ব ও ও এর যে ও যাদের ব্লাড গ্রুপ হবে তাদের আরবিসির আউটার সারফেসে কোনো অ্যান্টিজেন থাকবে না এবং তাদের প্লাজমাতে দুটো অ্যান্টিবডি থাকবে, অ্যান্টি এ এবং অ্যান্টি বি, দু ধরনের অ্যান্টিবডি থাকবে। আর এদের দুর্ভাগ্য এরা শুধুমাত্র যারা ও ব্লাড গ্রুপ যুক্ত মানুষ তাদের কাছ থেকে রক্ত নিতে পারবে। তাহলে এখানে আমরা দেখলাম ফ্রম দ্য অ্যাবাভ মেনশনড টেবিল it is evident that blood group O blood can be donated to person with any other blood group. Hence O blood group individuals are called universal donor. যেহেতু ও দেখো প্রত্যেকেই ও সবাইকে রক্ত দিতে পারে, সেজন্য ইউনিভার্সাল ডোনার বলা হয়। আর পার্সন উইথ এবি ব্লাড গ্রুপ ক্যান অ্যাকসেপ্ট ব্লাড ফ্রম পার্সন অফ এবি অ্যাজ ওয়েল অ্যাজ আদার গ্রুপস অফ ব্লাড। তাহলে এবির কাছ থেকে নিতে পারবে, সবার কাছ থেকে নিতে পারবে, সেজন্য এদের কী বলা হলো? ইউনিভার্সাল রেসিপিয়েন্ট বলা হলো। ওকে, চলো নেক্সট। এবার আরএইচ ব্লাড গ্রুপিং একটা খুব ইম্পর্টেন্ট পার্ট এটা। তাহলে মেনলি আরএইচটা ব্লাড গ্রুপিং শুরু করার আগে যেটা আমরা বলে নিই, আরএইচ ব্লাড গ্রুপ এটা আবিষ্কার হয়েছিল রিসাস নামক মাঙ্কিজদের ক্ষেত্রে। ওরা রিসাস নামক মাঙ্কিদের ওদের দেহে পাওয়া গিয়েছিল এই আরএইচ ফ্যাক্টরটা। এটা মানুষের ক্ষেত্রেও দেখা যায়। চলো, অ্যানাদার অ্যান্টিজেন। সো আরএইচ একটা অ্যান্টিজেন। দ্য আরএইচ অ্যান্টিজেন সিমিলার টু দ্য প্রেজেন্ট ইন রিসাস মাঙ্কিজ, হেন্স আরএইচ নামটা এই রিসাস মাঙ্কি থেকে এসেছে। ইজ অলসো অ্যাসোসিয়েটেড observed on the surface of RBCs of majority, nearly 80% of the humans. তাহলে 80% মানুষের অল ওভার ওয়ার্ল্ডের 80% মানুষের যেটা আরবিসির আউটার সারফেসে এই অ্যান্টিজেনটা পাওয়া গেছে। সাচ ইন্ডিভিজুয়ালস আর কল আরএইচ পজিটিভ। তাহলে যাদের ক্ষেত্রে আরএইচ থাকবে, এই অ্যান্টিজেনটা যাদের আরবিসির আউটার সারফেসে আরএইচ অ্যান্টিজেন পাওয়া যাবে তাদেরকে বলা হবে কি? তাদেরকে বলা হবে আরএইচ পজিটিভ। আর যাদের ক্ষেত্রে পাওয়া যাবে না তাদেরকে বলা হবে আরএইচ নেগেটিভ। অ্যান্ড দোজ হুম দিস অ্যান্টিজেন ইজ অ্যাবসেন্ট আর কল আরএইচ নেগেটিভ। ওকে, তো আরএইচ পজিটিভ আরএইচ নেগেটিভের ব্যাপারটা আমরা বুঝে গেলাম। এবার an Rh negative person if exposed to Rh positive blood will form specific antibodies against the Rh antigen. যদি Rh নেগেটিভ যার Rh ফ্যাক্টর নেয় আউটার সারফেস অফ আরবিসিতে, সেই রকম মানুষের দেহে যদি Rh পজিটিভ যুক্ত রক্ত ট্রান্সফিউশন করা হয় তাহলে সেক্ষেত্রে কী হবে? Rh নেগেটিভ ব্যক্তির প্লাজমার মধ্যে Rh ফ্যাক্টরের বিরুদ্ধে একটা অ্যান্টিবডি ফর্মেশন হবে। Therefore, Rh group
শুড অলসো বি ম্যাচড বিফোর ট্রান্সফিউশন, সেই জন্য আরএইচটাকেও ম্যাচ করতে হবে ট্রান্সফিউশনের আগে। স্পেশাল কেস অফ আরএইচ ইনকম্প্যাটিবিলিটি, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আরএইচ ইনকম্প্যাটিবিলিটির স্পেশাল কেসটা কি হচ্ছে মিসম্যাচ কি হ্যাজ বিন অবজার্ভ, যেটাকে বলা হয় এরিথ্রোব্লাস্টোসিস পিটালিস, আমরা পড়বো একদম শেষের দিকে রয়েছে এরিথ্রোব্লাস্টোসিস পিটালিস। এটাই হচ্ছে তোমাদের আরএইচ ইনকম্প্যাটিবিলিটি মিসম্যাচিংয়ের একটা ইম্পর্টেন্ট পার্ট। দ্য আরএইচ নেগেটিভ ব্লাড অফ দ্য প্যারেন্ট, এখানে আমি পাশে লিখে রেখেছি, তাহলে আরএইচ নেগেটিভ কাদের দেখা যায়, বিটুইন দ্য আরএইচ নেগেটিভ ব্লাড অফ প্রেগনেন্ট মাদার উইথ আরএইচ পজিটিভ ব্লাড অফ ফিটাস। এটাই কোশ্চেন, এটাই ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে, যে মাদারের কি হবে, আরএইচ নেগেটিভ গ্রুপ হবে, আর ফিটাস যে হবে, যে জন্মগ্রহণ করছে যে সন্তানটা, তার যদি আরএইচ নেগেটিভ ব্লাড তৈরি হয়ে যায় তাহলে এই আরএইচ ইনকম্প্যাটিবিলিটি বা মিসম্যাচিং যে ব্যাপারটা যেটা ঘটে, আর ব্লাস্টোসিস ফিটালিস এই ব্যাপারটা ঘটে। তাহলে কী হবে, মায়ের রক্ত হবে আরএইচ নেগেটিভ, মায়ের রক্তের আরবিসির আউটার সারফেসে কোনো যদি আরএইচ অ্যান্টিজেন না থাকে, আর যে ফিটাসটা তৈরি হচ্ছে তার তার আরবিসির আউটার সারফেসে যদি আরএইচ অ্যান্টিজেন থেকে যায়, তাহলে সেক্ষেত্রে এটা দেখা যায় কীভাবে হয়, ব্যাপারটা কী হয় আসলে, যে আরএইচ অ্যান্টিজেন্স অফ দ্য ফিটাস ডু নট গেট এক্সপোজ টু দ্য আরএইচ নেগেটিভ ব্লাড অফ দ্য মাদার ইন দ্য ফার্স্ট প্রেগনেন্সি অ্যাজ দ্য টু ব্লাডস আর ওয়েল সেপারেটেড বাই দ্য প্লাসেন্টা। তাহলে যখন ফার্স্ট প্রেগনেন্সি হবে, মাদারের যখন ফার্স্ট প্রেগনেন্সি হবে, তখন সেই অবস্থাতে আরএইচ পজিটিভ ব্লাড যেটা ফিটাসের, সেটা মায়ের দেহে প্রবেশ করতে পারবে না, যেহেতু এটা ওয়েল সেপারেটেড থাকে প্লাসেন্টার মাধ্যমে। তো আরএইচ পজিটিভ রক্ত যদি কোনো সময় ট্রান্সফিউশন করে যায়, তখনই ঘটনাটা ঘটবে কি না, আরএইচ নেগেটিভ মাদারের রক্তের মধ্যে ওর বিরুদ্ধে একটা অ্যান্টিবডি প্রোডাকশন হবে, আর অ্যান্টিবডি প্রোডাকশন হয়ে যদি অ্যান্টিবডিটা কোনো সময় আরএইচ পজিটিভ রক্তের মধ্যে চলে আসে, তাহলেই কি হবে, সেই ডিস্ট্রাকশন অফ আরবিসি হয়ে যাবে। ওকে, সো তারপর কি বলা হয়েছে যে হাউএভার ডিউরিং দ্য ডেলিভারি অফ দ্য ফার্স্ট চাইল্ড দেয়ার ইজ এ পসিবিলিটি অফ এক্সপোজার অফ দ্য ইন্টারনাল, তাহলে কখন এটা, যখন ফার্স্ট চাইল্ডটাকে ডেলিভারি করবে, ডেলিভারির সময় তখন কি হবে, এক্সপোজার একটা চান্স রয়েছে, এক্সপোজার অফ দ্য ম্যাটারনাল ব্লাড টু স্মল অ্যামাউন্টস অফ দ্য আরএইচ পজিটিভ ব্লাড ফ্রম দ্য ফিটাস। ইন সাচ কেসেস দ্য মাদার starts preparing antibodies against the RH antigen in her blood, তার ব্লাডের মধ্যে বলে দিলাম। ইন কেস অফ হার সাবসিকুয়েন্ট প্রেগনেন্সি দ্য RH antibodies from the mother RH negative can leak into the blood of the fetus RH positive and destroy the RBGs। তাহলে যেটা হলো ব্যাপারটা, যে ধরো ফার্স্ট প্রেগনেন্সিতে কোনো প্রবলেম হলো না, তবে একটা চান্স থাকে, তাহলে যখন ফার্স্ট প্রেগনেন্সিতে কোনো প্রবলেম হবে না, সাধারণত হয় না, তাহলে যখন ডেলিভারিটা শুরু হলো, তখন কি হয়, ডেলিভারির সময় আরএইচ পজিটিভ ফিটাসের রক্তটা মায়ের রক্তের মধ্যে চলে আসে, তখন যদি মায়ের রক্তে চলে আসে তাহলে অ্যান্টিবডি ফর্মেশন হয়ে যাবে। এবার ফার্দার যখন সেকেন্ড প্রেগনেন্সি, যখন মাদার দ্বিতীয় একটা বাচ্চা নেবে, তো সেই ক্ষেত্রে কী হবে, ওই অ্যান্টিবডি তৈরি হয়ে আছে, মায়ের নেগেটিভ আরএইচ নেগেটিভ, তবে একটা কি অ্যান্টিবডি তৈরি হয়ে আছে, সেকেন্ডে এবার প্লাসেন্টার মাধ্যমে রক্ত যাবে ফিটাসের দেহে, সেকেন্ড প্রেগনেন্সিতে ফিটাসের দেহে যখন রক্তটা যাবে, ওর দেহে আরএইচ পজিটিভ অ্যান্টিবডি রিয়াকশান করবে, ডিস্ট্রাকশন অফ আরবিসি। ওকে, এখানে লিখে রেখেছি দেখো, আরএইচ অ্যান্টিবডি প্লাস পজিটিভ ব্লাড, ডিস্ট্রাকশন অফ আরবিসি। ওকে, দিস কুড বি ফ্যাটাল, এটা একটা খুব ভয়ঙ্কর হতে পারে ব্যাপারটা, এবং এর ফলে কি হবে, সিভিয়ার অ্যানিমিয়া হবে, প্রচুর রক্তল্পতা দেখা যাবে, জন্ডিস হবে, এবং এরপরে বেবিটা মারাও যেতে পারে। দিস কন্ডিশন ইজ কল্ড এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। এবার একটা ব্যাপার রয়েছে, এখন এক ধরনের প্রিপারেশন পাওয়া যায়, যেটাকে রোগাম প্রিপারেশন বলা হয়। যখন ফার্স্ট প্রেগনেন্সি হলো, সেই অবস্থায় যখন এই রোগাম প্রিপারেশনটা HDN রোগাম প্রিপারেশন, এটা যদি দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে অ্যান্টিবডি ফর্মেশনটা হতে পারে না। সো এটা একটা উন্নত সায়েন্স হয়েছে, সেই জন্য ওটা করা হয় আর কি। চলো নেক্সট যেটা রয়েছে, এবার আমরা পড়ব কোয়াগুলেশন অফ ব্লাড। এবার আমরা আমরা প্লেটলেটসের ব্যাপারটা পড়ছিলাম, সেটা এখানে এনসিইআরটিতে কোয়াগুলেশন অফ ব্লাডটা যেটা দেখানো হয়েছে, সেটা একদম উল্টো করে দেখানো হয়েছে, ফর্মেশন হয়ে গেছে এবং সেটা কিভাবে উল্টো দিক থেকে ফার্স্টে এসেছে।
তো আমি পুরো প্রসেসটা আগে একবার বলে নিই, তারপর এনসিইআরটিটা পড়বো। যে কোয়াগুলেশন অফ ব্লাড কি, কোনো জায়গায় একটা ইনজুরি হলো, কোনো জায়গায় ট্রামা হলো, সেই ট্রাউমাটার ফলে কি আমাদের ব্লিডিং হয়। তো ব্লিডিংটা যদি কন্টিনিউয়াস হতেই থাকে তাহলে কি রক্ত শেষ হয়ে যাবে। কিন্তু আমাদের দেহে একটা স্পেশাল মেকানিজম হয় যেটাকে কোয়াগুলেশন বলি। সেই কোয়াগুলেশনের ফলে ব্লাডটা ক্লট হয়ে যায়, একটা নেটওয়ার্ক অফ ফাইবার তৈরি হয়, ফাইব্রিনোজেনের একটা নেটওয়ার্ক, ফাইব্রিনের একটা নেটওয়ার্ক তৈরি হয়, যেগুলো তোমার রক্তটাকে আর বাইরে বের করে আসতে দেয় না। সো সেটা কীভাবে হয় না, প্রথমে কোনো একটা আমাদের দেহের কোনো একটা জায়গায় ইনজুরি হলো বা ট্রমা হলো, এবার সেখানে রক্ত ব্লিডিং শুরু হচ্ছে, ওই জায়গাটাতে আমাদের যারা প্লেটলেটস রয়েছে, প্লেটলেটস ব্লাডের মধ্যে রয়েছে, তারা সক্রিয় হয়ে যাবে এবং তারা কিছু ফ্যাক্টরকে তারা রিলিজ করবে। তারা কী করবে, কিছু ফ্যাক্টরকে রিলিজ করবে, যে ফ্যাক্টরগুলো যে ব্লাড গ্রুপ ফ্যাক্টর রয়েছে, 12টা ফ্যাক্টর রয়েছে, সেগুলোকে রিলিজ করবে এবং তারা একটা সিকোয়েন্সিয়াল রিয়াকশনের মাধ্যমে, এটাকে কাস্কেড থিওরি বলা হয়, এই সিকোয়েন্সিয়াল রিয়াকশনের মাধ্যমে আলটিমেটলি কী করবে, একটা ফাইব্রিন তৈরি করবে, ফাইব্রিনোজেন প্রোটিন থেকে ফাইব্রিন তৈরি করবে এবং ওরা নেটওয়ার্ক আকারে ওরা ধরে রাখবে। প্রসেসটা কীভাবে হয় না, প্রথমত আমাদের দেহে থ্রম্বোকাইনেজ এনজাইম রয়েছে। থ্রম্বোকাইনেজ এনজাইম প্রোথ্রম্বিনকে থ্রম্বোকাইনেজ এনজাইম উইথ দ্য হেল্প অফ ক্যালসিয়াম 2+, ভিটামিন কে, ভিটামিন সি, থ্রম্বোকাইনেজ এনজাইম প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করবে। এই থ্রম্বিন আবার কি করবে, থ্রম্বিন একটা অ্যাক্টিভ এনজাইম হয়ে গেল, এরা কি করবে যে ফাইব্রিনোজেনকে ফাইব্রিনে পরিণত করবে। এই ফাইব্রিনগুলোই এবার নেটওয়ার্ক আকারে জমা হয়ে ব্লাডকে ক্লটিং করে দেবে এবং বাইরে আসতে দেবে না। চলো এবার শুরু করি। আচ্ছা, coagulation of blood. You know that when you cut your finger or hurt yourself, যখন আমাদের আমার আঙুল কেটে যায় অথবা আমরা নিজে থেকে হার্ট করি, সে সময়তে কি হয়, your wound does not continue to bleed for a time. Usually the blood stop flowing after some time. Do you know why? Blood exhibit coagulation or clotting in response of injury or trauma. This mechanism to prevent excessive loss of blood from the body. You would have observed a dark reddish brown, এগুলো ইনসেটি লাইনগুলো মনে রাখবে, এটা কি ডার্ক রেডিশ ব্রাউন স্কাম ফর্মড হয়ে যায় দ্য সাইট অফ দ্য ইনজুরি অর ওভার এ পিরিয়ড অফ টাইম। ইট ইজ এ ক্লট অর কোয়াগুলাম, এটাকে কি বলা হয়, ক্লট বলা হয়, কোয়াগুলাম বলা হয়, ফর্মড নেমলি অফ নেটওয়ার্ক অফ থ্রেডস কল্ড ফাইব্রিনস in which dead and damaged formed elements of blood are trapped. তাহলে কী হলো, যে ফাইব্রিনোজেন থেকে তৈরি হয়, আগে আমি প্রসেসটা বলেছি, ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিন তৈরি হয়, সেগুলো কি ডেড আর ড্যামেজড যেগুলো ফর্মড এলিমেন্টস রয়েছে সেগুলোকে ট্র্যাপড করে দেয়। ফাইব্রিনস কী হতে, ফাইব্রিনস আর ফর্মড বাই দ্য কনভার্সন অফ অ্যান ইনঅ্যাক্টিভ ফাইব্রিনোজেন ইন দ্য প্লাজমা বাই দ্য এনজাইম থ্রম্বিন। তাহলে থ্রম্বিন ফাইব্রিনোজেনকে ফাইব্রিনে পরিণত করে। থ্রম্বিনস ইন টার্ন ফর্মড ফ্রম অ্যানাদার ইনঅ্যাক্টিভ সাবস্টেন্স প্রেজেন্ট ইন দ্য প্লাজমা কল প্রোথ্রম্বিন। তাহলে প্রোথ্রম্বিন থেকে থ্রম্বিন তৈরি হয়, অ্যান এনজাইম কমপ্লেক্স thrombokinase is required for the above reaction. তাহলে thrombokinase with the help of calcium 2+, ভিটামিন কে, ভিটামিন সি প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করে, তারপরে থ্রম্বিন আবার কী করে, তাহলে ফাইব্রিনে পরিণত করে। ওকে, দিস কমপ্লেক্স ইজ ফর্মড by a series of linked enzyme reaction. সেই এনজাইম রিয়াকশনগুলো কী বলা হয়, তাহলে কাস্কেড প্রসেস বলা হয়, ইনভলভিং এ নাম্বার অফ ফ্যাক্টরস প্রেজেন্ট ইন দ্য প্লাজমা ইন অ্যান ইনঅ্যাক্টিভ স্টেট। আমরা প্রথমে পড়েছি প্লাজমার মধ্যে ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে ফ্যাক্টর অফ কোয়াগুলেটিং, তারা ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে। তারা যদি অ্যাক্টিভ অবস্থায় থাকতো তাহলে আমাদের সমস্ত ব্লাডগুলোই ক্লট হয়ে যেত। তারা ইনঅ্যাক্টিভ দশায় থাকে, অ্যাক্টিভ দশায় থাকলে তো আমাদের ব্লাড আর প্রবাহিত আর ফ্লোয়িংই হতো না, ব্লাড ফ্লোই হতো না। আর একটা জিনিস রয়েছে হেপারিনও থাকে আমাদের, যেটা আমরা হেপারিন পড়লাম, হেপারিনকে ক্ষরণ করে। তাহলে হেপারিন যেটা বেসোফিল ক্ষরণ করে, সেই হেপারিনটাও অ্যান্টি কোয়াগুলেশন, ওরাও ব্লাডকে ক্লট হতে বাধা দেয়, রক্তবাহের মধ্যে ব্লাডগুলোকে কোয়াগুলেশন করতে বাধা দেয়। তাহলে ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে, ইনভলভিং এ নাম্বার অফ ফ্যাক্টরস প্রেজেন্ট ইন দ্য প্লাজমা ইন অ্যান ইনজুরি অর ট্রাউমা স্টিমুলেটস দ্য প্লেটলেটসকে স্টিমুলেট করে। আমি প্রথমে বলেছি উল্টো প্রসেস আছে এখানে।
in the blood release certain factors which activate mechanism of coagulation. Okay, certain factors released by the tissue at the site of injury also can initiate coagulation. এখানে আমরা আগেই বলছি, বারবার বলছি ক্যালসিয়ামের কথা। ক্যালসিয়াম প্লে এ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন ক্লটিং। কীভাবে ক্যালসিয়াম কী করে? অ্যাক্টিভেটর অফ দ্য এনজাইম থ্রম্বোকাইনেজ। থ্রম্বোকাইনেজ এনজাইমটাকে অ্যাক্টিভ করে। এছাড়া ভিটামিন কে, ভিটামিন সি এরাও ইনভলভ হয়। ওকে, এখানে দেখো প্রোথ্রম্বোকাইনেজ এনজাইম অলসো অ্যাক্টস অ্যাজ এ অ্যান্টি হেপারিন। হেপারিন কোয়াগুলেশনে সাহায্য করে, এই কোয়াগুলেশন অ্যান্টি কোয়াগুলেশন করতে দেয় না, কিন্তু আর থ্রম্বোকাইনেজ যেহেতু শুরু করে পুরো প্রসেসটা, সেই জন্য এরা কোয়াগুলেশনে সাহায্য করে। তাহলে অ্যান্টি হেপারিন যদি বলা হয়, কোনো সময় কোয়েশ্চেন আসে অ্যান্টি হেপারিন, তাহলে এরা সবাই প্রোথ্রম্বোকাইনেজ থেকে শুরু করে এরা সবাই প্রোথ্রম্বিন এরা সবাই অ্যান্টি হেপারিন বলা যেতে পারে। ভিটামিন ডি এর কোনো রোল নাই ব্লাড কোয়াগুলেশনে। ওকে, তাহলে আজকের ভিডিওটা এখানেই। আমরা এর পরবর্তী চ্যাপ্টারটার পরবর্তী যেটা রয়েছে সেগুলো আমরা পড়ব পরের নেক্সট ভিডিওতে। সো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করতে পারো, করে দিও। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও টিল দ্য এন্ড। স্টে হ্যাপি, stay safe, and assalamu alaikum to all of you.